This is effect to this. বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় হাটহাজারী কলেজ টিউটোরিয়াল কেন্দ্রের এইচএসসি প্রথম বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আপনারা আমার শুভেচ্ছা নিন। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আলোচনা হওয়ার কথা ছিল আপনাদের অ্যাসাইনমেন্টে ৫ম নম্বর প্রশ্নটা, যেটা আপনাদের ইউনিট ১৭তে আছে। এটা হচ্ছে কি অর্থ সংক্রান্ত প্রশ্ন। প্রশ্ন হচ্ছে, আমরা জানি মানুষ নিজেদের প্রয়োজনে অর্থ হাতে রাখতে চায়, আবার সঞ্চয় করতে চায়। অর্থের প্রতি মানুষের আকর্ষণ কেন হয়, আর সে অর্থ কিভাবে মানুষের কাজে লাগে, বিস্তারিত উপস্থাপন করুন। তাহলে এখানে কি আমি সরাসরি প্রশ্নের এটা আগে আপনাদেরকে আমি চ্যাপ্টারটা করে দিই, আলোচনা করে দিই, তাহলে আপনার প্রশ্নের উত্তরটা পাবেন। তারপর আমি সামারি করে আপনার উত্তরটা দেওয়ার আগে অর্থ সম্পর্কে আপনাদেরকে কিছু কথা বলি। এখানে অর্থ ব্যাংকিং ব্যবস্থা, এটা আপনাদের ইউনিট ১৭। দেখেন ভূমিকাতে কি লিখছে, বর্তমান বিশ্বে অর্থ এবং ব্যাংক ছাড়া আর্থিক কর্মকাণ্ড, বিনিময় ইত্যাদি প্রায় অচল। অর্থের বিনিময়ে আমরা কোনো কাজ করি এবং উপার্জিত অর্থের একটা অংশ ব্যাংকে জমা রাখি। অর্থের নিজস্ব কিছু বৈশিষ্ট্য আছে যা একে অন্যান্য বস্তু থেকে আলাদা করেছে। আবার ব্যাংকেরও নিজস্ব কিছু স্বকীয়তা এবং প্রকারভেদ আছে। বর্তমানে বিশ্বের সকল দেশেই আর্থিক প্রতিষ্ঠান হিসাবে ব্যাংকের প্রয়োজন। অর্থাৎ ব্যাংক এবং অর্থ, এই দুটো সম্পর্কে আপনাদেরকে প্রাথমিকভাবে কিছু কথা বলে এখন আমরা কিন্তু কোথায় যাচ্ছি, ইয়েতে চলে যাচ্ছি, তারপরে বিষয়ে চলে যাচ্ছে। অর্থ কি? অর্থ হচ্ছে একটা বিনিময়ের মাধ্যম। যা অর্থ আমরা কাকে বলবো? অর্থ হচ্ছে যা বিনিময়ের মাধ্যম হিসাবে সকলের নিকট গ্রহণীয় এবং সরকার কর্তৃক ঘোষিত বা অনুমোদিত, তাই হচ্ছে কি অর্থ। অর্থাৎ অর্থের আবার এভাবে বলা যায়, অর্থ হচ্ছে বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের বাহন, তারপর হচ্ছে মূল্যের পরিমাপক এবং স্থগিত লেনদেনের মান হিসেবে যা সকলের কাছে গ্রহণীয় এবং যা সরকার কর্তৃক স্বীকৃত, তাই হচ্ছে অর্থ। তাহলে অর্থের আগে ছিল কি? দ্রব্য বিনিময় প্রথা। মানুষ টাকা আবিষ্কার হওয়ার আগে মানুষ দ্রব্য দিয়ে দ্রব্য কেনা বেচা করত। এটাকে বলা হচ্ছে একটা দ্রব্যের বিনিময়ে আর একটা দ্রব্য কেনা বেচা করতে। এখন গ্রাম অঞ্চলে দেখা যায় শীতকাল যখন আসে তখন কি ওই মুড়ি, মূলা এগুলা নিয়ে যখন জিলাপি এগুলা নিয়ে যখন ব্যাপারীরা গ্রামে যায়, তখন মহিলারা ধান দিয়ে এগুলা কিনে। আর আমাদের যে আমরা ছোটবেলায় দেখেছি, মাছ যখন আমাদের ঘরে চাল কিনতে যে না মাছ কিনতে যে চাল দিয়ে আমাদের বাড়িতে আসতে পাড়ায় মাছ বিক্রি করতে, আমরা রাখি চাল দিয়ে মাছ নেওয়া হতো। এটা হচ্ছে বিনিময় প্রথা। দ্রব্যের বিনিময়ে দ্রব্য যদি আদান প্রদান করা হয় সেটাকে বলা হয় দ্রব্য বিনিময় প্রথা। টাকা আবিষ্কার হওয়ার আগে কি ছিল? দ্রব্য বিনিময় প্রথা প্রচলিত ছিল। যেমন প্রাচীনকালে মানুষের অভাব কম ছিল, কিন্তু কালক্রমে মানুষের অভাব বেড়ে যাবার ফলে ব্যক্তি বা পরিবারের একার পক্ষে সকল প্রয়োজন উৎপাদন করা অসম্ভব হয়ে পড়ে। আগেকার যুগে যা যা প্রয়োজন, তারা মানুষের প্রয়োজনও কম ছিল, যা যা প্রয়োজন তারা প্রায় অধিকাংশ লোক কি ওগুলা নিজেরাই উৎপাদন করে নিজেরাই বুক করতো। কিন্তু এখন মানুষের চাহিদা অনেক বেড়ে গেছে, প্রয়োজনীয় দ্রব্যের চাহিদা অনেক বেড়ে গেছে, যার সবগুলো একার পক্ষে উৎপাদন করা সম্ভব হয় না। সেই জন্য এগুলো কি করতে হয়? অন্যের কাছ থেকে কিনতে হয়। কিনতে গেলে আগে দ্রব্য অল্প জিনিসের মধ্যে অল্প জিনিস অল্প প্রয়োজন ছিল, তাদের মধ্যে কি করা হতো? বিনিময় প্রথার মাধ্যমে
কি করতে, একটা বিনিময়ে একটা নেওয়া যেত, কিন্তু এখন এত বেশি সাইড আছে যেগুলাকে একটা বিনিময়ে একটা নেওয়া কি হয় না, সম্ভব হয় না। অসুবিধা, চরম অসুবিধা হয়। কারণ কোনো দ্রব্যের প্রয়োজন হলে যে নিজের উৎপাদিত, সে নিজের উৎপাদিত দ্রব্যের বিনিময়ে অন্যের নিকট থেকে তা পেত। অর্থাৎ যখন একটি দ্রব্যের পরিবর্তে অন্য একটি দ্রব্য সরাসরি বিনিময় করা হয় তখন তাকে বলা হয় দ্রব্য বিনিময় প্রথা। এটা 1 নম্বরের জন্য পড়তে পারে ওই ইয়েতে। এগুলো কি বলা হয়, 1 নম্বরের প্রশ্নগুলা যেগুলো আছে ওগুলাতে এটা পড়তে পারে, মাল্টিপল চয়েস আর কি। যখন একটি দ্রব্যের পরিবর্তে অন্য একটি দ্রব্য সরাসরি বিনিময় করা হয় তখন তাকে দ্রব্য বিনিময়তা বলে। উদাহরণ, একজন মুচি তার জুতার বিনিময়ে কৃষকের নিকট হতে চাল সংগ্রহ করত। ফলে বিক্রেতা ফলের বিনিময়ে জেলের কাছ থেকে জেলের কাছ থেকে মাছ গ্রহণ করত। তো একটা বিনিময়ে একটা দ্রব্যের বিনিময়ে একটা দ্রব্য যদি নেওয়া হয় সেটাকে বলা হয় দ্রব্য বিনিময় প্রথা। দ্রব্য বিনিময়তা কি আছে, বেশ অসুবিধা ছিল। অসুবিধা হলো কি, বলা হচ্ছে কি, দ্রব্যের অবিভাজ্যতা। যেমন দ্রব্যগুলা কি সব দ্রব্য ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিভাজ্য নয়, যার কারণে কি বিনিময় প্রথা কার্যকর হতে হলে দ্রব্যগুলা ক্ষুদ্র 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 এককে বিভাজ্য হতে হবে। কিন্তু বিভাজ্য না হলে কি করা যায় না, একটা বিনিময়ে অন্যটা নেওয়া যায় না। যেমন আমার কাছে চাল আছে, আমি কি করব, একটা কিনতে যাচ্ছি, 1 কেজি হাঁসের মাংস কিনতে যাচ্ছি, 1 কেজি হাঁসের ইয়ে নাই এখানে, আমার জন্য 1 কেজি হাঁসটা কি একটা হাঁসি ইয়ে করে জবাই করে আমার কিন্তু 1 কেজি দেবে না। কেন? তার তো ফাঁসি দিতে হতে সব পুরাটাই তাকে কি করতে, বিক্রি করতে হবে, একজনকে দিতে হবে। তাহলে আমার প্রয়োজন, আরেকজন তো প্রয়োজন নাই। সেই জন্য হাসি দিনের চাল আমি নিবো যে 1 কেজি। তো কিন্তু হাসি হচ্ছে একটা বিরাট একটা ইয়ে, যেটা কি 10-12 কেজি হবে বা 5-10 কেজি হবে। তো ওইটা চালের বিনিময়ে ওইটা নিয়ে আসা হয়েছে। অর্থাৎ দ্রব্যের অবিভাজ্যতার কারণে বিনিয়োগ প্রথা কি ছিল, অসুবিধা ছিল। সেই জন্য থাকি উঠাইতে পারতেছি না, তো উঠাইতে পারতেছি না, কিন্তু আজকে চলে না। এই তো আমি চেষ্টা করতে পারি। না উপর উঠবে না, যেটা নাই তারপর তো চেষ্টা করতে হবে। তো এটা কি উঠছে, তো হয়েছে তো। দ্রব্যের অগ্রাহ্যতা গেল, তারপরে অভাবের অসামঞ্জস্যতা। অসামঞ্জস্যতা সবার এক ধরনের। অর্থাৎ আমার কি থাকে, মাংস দরকার, গোস্ত দরকার হয়েছে, তে আমার কাছে চাল আছে, যার কাছে মাংস আছে তার কিন্তু চালের দরকার না, তার হচ্ছে কাপড়ের দরকার। তো এইভাবে কি অভাবের মধ্যে কি সামঞ্জস্য না থাকলেও কি হয় না, বিনিয়োগ করা যায় না। সেই ক্ষেত্রেও আপনার দ্রব্য বিনিয়োগতা কি হয়, অসুবিধা হয়। নির্দিষ্ট মূল্যের অভাব, এখানে যদি কোন দ্রব্যের মূল্য কত, কিন্তু কোনো নির্দিষ্ট মূল্য, দ্রব্য কোনো নির্দিষ্ট মূল্য থাকে না, তাহলে কার মূল্য কত, এটা কিভাবে তো বিক্রি হবে সেটাও কি করা যায় না, ঠিক করা যায় না। সঞ্চয়ের অসুবিধা, দ্রব্যগুলা কি সঞ্চয় করা যায় না। যেমন আমার কাছে কি আছে, মাছ আছে, আমার পুকুরে মাছ আছে, মাছগুলা কি আমি সঞ্চয় করতে পারবো না, কিন্তু আমি মাছগুলা বিক্রি করে টাকা সঞ্চয় করতে পারবো। আমার ইয়েতে খেতে কি টমেটো ধরেছে, টমেটো গুলো আমি কি করতে পারবো, সঞ্চয় করতে পারবো, কিন্তু টাকা বিক্রি, টমেটো বিক্রি করে টাকা সঞ্চয় করতে পারবো। তো এইভাবে কি সঞ্চয়ের অসুবিধা হয়। দ্রব্য সঞ্চয় করে রাখা যায় না বলে কি করা যায় না। তো ওই সঞ্চয় বিনিয়োগ করার মাধ্যমে কি ওই লেনদেন সম্ভব হয় না। তারপর হচ্ছে কি মূল্যের স্থানান্তরের সমস্যা। মূল্য, আমার বাড়ি ধরেন বাসখালী, আমি কি ওখানে টাউনে জায়গা কিনতে যাচ্ছি, কিন্তু আমার এখানে টাকা দিয়ে নাই, কিন্তু ওই জায়গা ওখানে আছে, কিন্তু ওই হাটা বাসখালী জায়গা আমি হাটা গিয়ে বা টাউনে আনতে পারবো না। কিন্তু আমি ওখানকার জায়গা বিক্রি করে টাকা টাইমে কি করতে পারবো, এখান থেকে জায়গা নিতে পারবো। কিন্তু ওই যে মূল্য হস্তান্তর করা যায় না, দ্রব্যের ক্ষেত্রে মূল্য হস্তান্তর করা যায় না বলে দ্রব্য বিনিময়তার কি হয়, অসুবিধা হয়। এই সমস্ত কারণে দ্রব্য বিনিময় প্রথা অনেক সমস্যা সৃষ্টি করতো। ফলে এই সমস্যা দূর করার জন্য ফলে কিসের পরে কিসের উদ্যোগ হয়েছে, অর্থের উদ্যোগ হয়েছে। অর্থাৎ দ্রব্য বিনিময় প্রথার অসুবিধাকে দূর করার জন্য কি করা হয়েছে,
ওই কি অর্থের সৃষ্টি হয়েছে, অর্থের বিকাশ। দেখেন অর্থের বিকাশ, উদ্ভব ও বিকাশ আদিকাল হতে দ্রব্য বিনিময় প্রথা চলে আসছিল, যার ফলে অনেক মানুষের নানা রকম সমস্যায় পড়তে হয়েছে। ওই যে সমস্যা যেগুলো বললাম 5-6টা, যেগুলো বললাম আরো অনেক আছে, কারণ আপনাদের বিষয়টা দিচ্ছে আর কি। এই সমস্যা দূর করার জন্য মুদ্রা বা অর্থের আবির্ভাব ঘটে। মুদ্রা বা অর্থের আবির্ভাব, এখন আমরা দ্রব্য বা সেবা ক্রয় বিক্রয়ে অর্থ ব্যবহার করি। তো অর্থ, দ্রব্যের মূল্য অর্থ দ্বারা নির্ধারিত হয়। দেনা পাওনা পরিশোধে অর্থের ব্যবহার করি। দ্রব্য সঞ্চয়ে অসুবিধা হয় বিদায় দ্রব্য বিক্রয় করে অর্থ সঞ্চয় করি। এই কাজ অর্থের মাধ্যমে সম্পন্ন হয়। সুতরাং অর্থ বলতে এমন এক বিনিময় মাধ্যমকে বোঝায় যা দেনা পাওনা নিষ্পত্তি করে এবং সঞ্চয়ের ভান্ডার হিসেবে কাজ করে। তো অর্থ যদি কাকে বলে জিজ্ঞেস করা হয়, আপনি এই উত্তরটা দিলে হবে। অর্থ বলতে এমন এক, অর্থ কাকে বলে এটা প্রশ্ন পড়ে, দ্রব্য বিনিময় প্রথা কি এটাগুলো প্রশ্ন করে কি বহু নির্বাচনী হিসেবে প্রশ্ন পড়ে এগুলা। তাহলে দেখেন অর্থ কাকে বলে, দেখেন অর্থ বলতে এমন এক মাধ্যমকে বিনিময় মাধ্যমকে বোঝায়। অর্থ হচ্ছে এমন একটা বিনিময় মাধ্যম যা দেনা পাওনা নিষ্পত্তি করে এবং সঞ্চয়ের ভান্ডার হিসেবে কাজ করে, অর্থাৎ সঞ্চয় করে রাখা যায়, যেটার মাধ্যমে বিনিময় করা যায়, লেনদেন করা যায়, একটা জিনিস কিনা যায়, টাকার মাধ্যমে যে কোনো জিনিস কিনা যায়, আবার যে কোনো জিনিস বিক্রি করা যায়, আবার টাকাকে কি করা যায়, সঞ্চয় করে রাখা যায়। এই জন্য অর্থ বলতে এমন এক বিনিময়ের মাধ্যমকে বোঝায় যা দেনা পাওনা নিষ্পত্তি করে এবং সঞ্চয়ের ভান্ডার হিসেবে কাজ করে। এটা হচ্ছে অর্থের সংজ্ঞা। এইবার আমরা যাই এই অর্থের কার্যাবলী। এইটা হচ্ছে আপনাদের ইয়েতে আছে কি প্রশ্নে, যে প্রশ্নটা আপনার আমাকে দিচ্ছেন, এই প্রশ্ন অর্থের কার্যাবলী বিস্তারিত আলোচনা করতে বলছি। অর্থের সংজ্ঞাটা দেখেন এবার। অর্থের সংজ্ঞা, অর্থ হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, আমি প্রথমে যে সংজ্ঞাটা বলছিলাম, রাষ্ট্র কর্তৃক স্বীকৃত প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য এমন এক বিনিময়ের মাধ্যম যা মূল্যের পরিমাপক হিসাবে ব্যবহৃত হয় এবং দেনা পাওনার নিষ্পত্তি ঘটায়, সঞ্চয়ের বাহন বা আধার হিসেবে কাজ করে এবং ঋণ থাকলে তা মিটিয়ে থাকে। তাহলে এইটা হচ্ছে অর্থের সংজ্ঞা। দেখো কত সুন্দর সংজ্ঞাটা সুন্দর হয়েছে। দেখেন অর্থ হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, অর্থাৎ কি অর্থ টাকা রাষ্ট্রকে স্বীকৃতি দিতে হবে। যেমন আমার কাছে একটা 100 টাকার নোট, 500 টাকার নোট, 1000 টাকার নোট, 50 টাকার নোট, ওগুলো প্রায় কাছাকাছি আকারে, কিন্তু আকার কাছাকাছি হলে একটা মূল্য কত 100 টাকা, একটা মূল্য হচ্ছে 500 টাকা, একটা 1000 টাকা। কেন? রাষ্ট্রগুলাকে ওইভাবে নাম দিছে বলে। সেই জন্য কি করতে হবে, টাকাটা রাষ্ট্র কর্তৃক কি হতে হবে, স্বীকৃত হতে হবে। তো অর্থ হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, প্রত্যেকের গ্রহণযোগ্য, প্রত্যেকের কাছে বলতে প্রত্যেকের যে গ্রহণযোগ্য, ওইটা কি, ওইটা দিয়ে কেনা বেচা করতে আমি কারোর কাছ থেকে কি কিনতেছি, কি ফল কিনতেছি, ফল কেনার জন্য আমি টাকা দিচ্ছি, সে অস্বীকার করতে পারবে না, টাকা দিতে অস্বীকার করতে পারবে না, কারণ এটা সবার কাছে গ্রহণযোগ্য এমন একটি বিনিময় মাধ্যম যা মূল্যের পরিমাপক। আমরা এটার মূল্য কত, এই আপেলের মূল্য কত, কেজি 150 টাকা, তার পেঁপের মূল্য কত, 1 কেজি 80 টাকা। তাহলে কিসের মাধ্যমে হচ্ছে, মূল্যটা পরিমাপ করতেছি কিসের মাধ্যমে, অর্থের মাধ্যমে। হ্যাঁ, এবং দেনা পাওনার নিষ্পত্তি ঘটায়, একজন থেকে একজন টাকা পাওনা হলে, দেনা হলে, এগুলা কি আমরা নাকি পাওনা দেনা হলে আমরা টাকার মাধ্যমে দেনা পাওনাটা কি নিষ্পত্তি করি। সঞ্চয়ের বাহন বা আধার হিসেবে কাজ করে, আমরা টাকাটাকে, জিনিসটাকে, দ্রব্যটাকে বিক্রি করে এটা টাকাটাকে কি করতে পারি, সঞ্চয় করে রাখতে পারি এবং ঋণ থাকলে তা মিটিয়ে থাকে। কারোর কাছে কেউ যদি ঋণ পায় তাহলে ওই টাকা দিয়ে ঋণটা মেটানো হয়ে থাকে। তাহলে এটা সুতরাং উপরের সংজ্ঞা থেকে অর্থের যে বৈশিষ্ট্য বলছে তা হচ্ছে কি, অর্থ হচ্ছে বিনিময়ের মাধ্যম, অর্থ মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, অর্থ হিসাব নিকাশের একক হিসেবে কাজ করে, অর্থকে সঞ্চয়ের বাহন বলা যায়। তো এই অর্থে আমরা দেখেন সঞ্চয় কি, অর্থ কাকে বলে দেখেন, অর্থ হলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, প্রত্যেকের কাছে গ্রহণযোগ্য এমন একটি বিনিময়ের মাধ্যম যা মূল্যের পরিমাপক হিসেবে ব্যবহৃত হয় এবং দেনা পাওনার নিষ্পত্তি ঘটায়, সঞ্চয়ের বাহন বা আধার হিসেবে কাজ করে এবং ঋণ থাকলে তা মিটিয়ে থাকে। তাহলে সুতরাং অর্থের মধ্যে আমরা কয়টা বৈশিষ্ট্য পাচ্ছি, 4টা বৈশিষ্ট্য পাচ্ছি। কি কি? অর্থ হচ্ছে বিনিময়ের মাধ্যম, অর্থাৎ এটা দিয়ে কি করা যায়, জিনিস কেনা বেচা করা যায়, কি আদান প্রদান করা যায়। অর্থ মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, কোনো দ্রব্যের ইয়েটা মূল্যটা আমরা অর্থের মাধ্যমে নির্ধারণ করি। এত মূল্য কত, কম্পিউটার মূল্য কত, 50,000 টাকা, তারপরে কি ল্যাপটপের মূল্য কত, 75,000 টাকা। তাহলে এভাবে গড়ির মূল্য কত, 500 টাকা।
কি মোবাইলের মূল্য কত, স্ক্রিন টাচ যেগুলো আছে ওগুলো কি 10,000 টাকা। তাহলে আমরা কিসের মাধ্যমে পরিমাপ করছি, কোন মূল্যের মাধ্যমে, জিনিসের দামটা মূল্যের মাধ্যমে পরিমাপ, টাকার মাধ্যমে পরিমাপ করতেছি, জিনিসের মূল্যটা টাকার মধ্যে পরিমাপ করতেছি। অর্থ হিসাব নিকাশের একক হিসাবে কাজ করে। আমরা হিসাব নিকাশ করতে কি অর্থের মাধ্যমে কি হিসাব নিকাশটা করে থাকি। অর্থকে সঞ্চয়ের বাহন হিসাবে বলা হয়। আমরা অর্থকে কি করি, ব্যাংকে সঞ্চয় করে রাখি, আমাদের আলমিরাতে সঞ্চয় করে, আমাদের বাক্সে ব্যাগে সঞ্চয় করে রাখতে পারি। তাহলে একটা হচ্ছে এই বলছি। এবং অর্থের কার্যাবলী দেখেন, অর্থের কার্যাবলী এটাতে আজকে দিয়েছি যে এটা এমনি সুবিধা, কিন্তু উঠাইতে পারি, নিচে পারতেছি না। অর্থ অর্থ অর্থের কার্যাবলী, বিভিন্ন দিক থেকে অর্থের কার্যাবলী আলোচনা করা হয়। অর্থের কার্যগুলো আমরা 4 ভাগে কি করি, আলোচনা করে থাকি। এখন তো এটা পৃষ্ঠে উঠানো যদি যাচ্ছে, তাও যাচ্ছে না, ওইটা আসতেছে না, ওইদিকে আসে যে ওইটা আসে না। আপনি এখানে সাইডে যাইতে হবে তো, সাইডে না গেলে কই আসে, জুম করে রাখছেন সেজন্য, জুম না করে রাখলে আসবে না এটা। দেখেন অর্থের কার্যাবলী, আমরা অর্থের কার্যাবলী 3 ভাগে ভাগ করি। কি কি, বাণিজ্যিক কার্যাবলী, সামাজিক কার্যাবলী, মনস্তাত্ত্বিক কার্যাবলী। অর্থকে কি, অর্থের কার্যাবলীকে আমরা কি কয় ভাগে ভাগ করে থাকি, 3 ভাগে। সামাজিক কি করতে হবে, বাণিজ্যিক কার্যাবলী। অর্থ দিয়ে আমরা বাণিজ্যিক কার্যাবলী করে থাকি। এগুলোকে কি, বাণিজ্যিক কার্যাবলী দেখেন। বাণিজ্যিক কার্যাবলী সম্পাদন করা অর্থের একটি গুরুত্বপূর্ণ কাজ। নিম্নে বিভিন্ন বাণিজ্যিক কার্যাবলী আছে, বিনিময়ের মাধ্যম সৃষ্টি করা। অর্থ হচ্ছে বিনিময়ের মাধ্যম। অর্থাৎ অর্থের মাধ্যমে আমরা একটা দিয়ে আরেকটা জিনিস কিনি, টাকা দিয়ে কিনি, আবার টাকা দিয়ে বিক্রি করি। অর্থাৎ অর্থ হচ্ছে বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে। মূল্যের পরিমাপক, কোন দ্রব্যের মূল্য আমরা অ্যাডমিট করতে হচ্ছে, অ্যাডমিট আছে একটা। তাহলে মূল্যের পরিমাপক, আমরা অর্থ দিয়ে কি করি, জিনিসপত্রের মূল্য পরিমাপ করে থাকি। তারপরে স্থগিত লেনদেনের মান, অর্থাৎ আমাদের ঋণ, স্থগিত লেনদেন মানে হচ্ছে ঋণ। কেমন স্থগিত লেনদেন, মানে কেমন ঋণ, লেনদেন স্থগিত। আমি যদি কারোর কাছে, আমার কাছে 1 লক্ষ টাকা আছে, আমি আমার কোনো বন্ধুকে বা কাউকে কি 1 লক্ষ টাকা 1 বছরের জন্য কি করে দিলাম, দিয়ে দিলাম, তাহলে আমার ওই লেনদেন 1 লক্ষ টাকা লেনদেন 1 বছরের জন্য কি হয়ে গেল, স্থগিত হয়ে গেল। অর্থাৎ কেন, ঋণ দিছি, তো এটা পাবো কয় বছর, 1 বছর করে। তো ওইটা কি, এই স্থগিত লেনদেনের মান এটা কি করা হয়, অর্থাৎ ঋণটাকে আমরা অর্থের মাধ্যমে দিয়ে থাকি। সঞ্চয় বাহন, আমরা অর্থকে সঞ্চয় করে থাকি। অর্থ সঞ্চয় বাহন হিসেবে কাজ করে। আমরা আমাদের দ্রব্যগুলো বিক্রি করে যে অর্থ পাই তা সঞ্চয় করতে পারি, কিন্তু দ্রব্যকে সঞ্চয় করতে পারি না। যেমন পুকুরে আমার মাছ আছে, মাছগুলো আমি সংরক্ষণ করতে সংরক্ষণে জমা রাখছি বললে হবে না, কারণ ওগুলো যে কোনো সময় মরে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু ওগুলাকে আমি কি সবসময় যদি কাজে লাগাইতে পারি না, ওগুলা দীর্ঘদিন ধরে থাকবে না। কিন্তু অর্থ ওগুলা বিক্রি করে যদি টাকা ইয়ে করি, নিয়ে ফেলি, টাকাটাকে আমি দীর্ঘদিন ধরে কি করতে পারবো, জমা রাখতে পারবো। তো সেজন্য সঞ্চয় বাহিনী হিসেবে কি করে কাজ করে। মূল্য স্থানান্তর, টাকার মাধ্যমে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় মূল্য স্থানান্তর করতে পারি। যেমন ধরলাম আমার বাঁশখালী বাড়ি, বাঁশখালী থেকে আমি যদি জায়গাটা আমার টাউনে একটা জায়গা কিনতেছি, যে টাকা কিনতে হলে আমার টাকা দরকার, টাকাটা আমি দেশের যে জায়গাটা বিক্রি করে জায়গাটা তার টাউনে আনতে পারবো, জায়গাটা বিক্রি করে টাকা যা পাবো তার টাউনে এনে টাকা কিনতে পারবো। অর্থাৎ এটা নিয়ে অর্থকে কি করা যায়, মূল্য স্থানান্তর, এক জায়গা থেকে অন্য জায়গায় মূল্য স্থানান্তর করা যায়। তারপর হচ্ছে তারল্যের মান। তারল্যের মান হচ্ছে, অর্থ হচ্ছে সবচেয়ে জিনিস হচ্ছে অর্থ। অর্থের মতো এত কি তরল জিনিস আর কিছু না। অর্থাৎ অর্থ দিয়ে আমি যে কোনো সময় যে কোনো জিনিস কিনতে পারি। আমার কাছে কি আছে, প্রাইস বোর্ড আছে, আমি যে কোনো সময় যে কোনো জিনিস কিনতে পারবো না। আমার কাছে স্বর্ণ আছে, যে কোনো সময় যে কোনো জিনিস কিনতে পারবো না, ওগুলো মূল্যবান হলেও কিনতে পারবো না। কিন্তু আমি যদি টাকা দিই, যে কোনো সময় যে কোনো জিনিস কিনতে পারি। জন্য এটাকে টাকাকে বলা হয় সবচেয়ে তরল সম্পদ। গেল, এটা হচ্ছে অর্থের কার্যাবলী। আপনাদের যে কথা আছে অর্থের কার্যাবলী, এই অর্থের কার্যাবলী হচ্ছে এটা। তাহলে আমরা এখানে পাইছি কি, অর্থে মানুষের নিজের প্রয়োজনে অর্থ হাতে রাখতে চায়। যেমন মানুষ বিভিন্ন প্রয়োজনে কি করে, কেন মানুষ 3 অর্থে হাতে রাখতে চায়, লেনদেন উদ্দেশ্যে, সতর্কতামূলক উদ্দেশ্যে, ফটকা খাবার উদ্দেশ্যে। এগুলো আমি পরে আসতেছি বলবো এগুলা কি কি কারণে মানুষ অর্থ রাখতে। মানুষ বিভিন্ন প্রয়োজনে
নিজেদের প্রয়োজনে অর্থ হাতে রাখতে চায়। মানুষ তিন কারণে অর্থ হাতে রাখতে চায়। এটা হচ্ছে অর্থের চাহিদার মধ্যে আমরা পাবো এটা। কি কারণে? তার আর হচ্ছে মানুষ সঞ্চয় করতে চায়। মানুষ তার আয়ের সবটা কি করে না, বিয়ে করে ফেলে না। মানুষ যা আয় করে তার কিছু অংশ বুক করে আর অবশিষ্ট অংশ কি করে সঞ্চয় করে। তো মানুষ অর্থ দিয়ে কি করতে, সঞ্চয় করতে চায়। এটা একটু আমি এটা ইয়ে করে আপনাকে ডিটেলস বলতে, আপনাদেরকে ডিটেলস বলতেছি। দেখেন, অর্থের চাহিদা। অর্থের চাহিদা মানুষ বিভিন্ন কারণে কি করে, অর্থের চাহিদা মানুষের বিভিন্ন কারণে অর্থের চাহিদা। আমার অর্থের চাহিদা হচ্ছে, আপনার অর্থের চাহিদা হচ্ছে। তো কি কারণে মানুষ নানা কারণে, নানা প্রয়োজনে মানুষ হাতে অর্থ হাতে রাখতে চায়। যেমন ধরেন কি হলো, অর্থ হলো বিনিময়ের অন্যতম মাধ্যম। মানুষ নিজেদের প্রয়োজনে অর্থ হাতে রাখতে চায়। মানুষ নিজেদের প্রয়োজনে কি করতে চায়, ওই যে আপনাদের প্রশ্ন যেটা দিচ্ছি সেটা হাতে রাখতে চায়। আবার সঞ্চয় করতে চায়, সঞ্চয় করতে চায়। ওই প্রশ্ন হবো এইটা, যে প্রশ্ন আপনাদের উদ্দীপক যে প্রশ্নটা দিছে অ্যাসাইনমেন্টে, এই প্রশ্ন এটা। মানুষ নিজের প্রয়োজন অর্থ হাতে রাখতে চায় অথবা আবার সঞ্চয় করতে চায়। আর এই অর্থ হাতে ধরে রাখার ইচ্ছাটাকে বলে অর্থের চাহিদা বলে। মানুষ যে হাতে টাকা ধরে রাখতে চাচ্ছে এটাকে বলা হয় অর্থের চাহিদা। মানুষ নিজের হাতে যে টাকা ধরে রাখতে চাচ্ছে এটাকে বলা কি, অর্থের চাহিদা। হ্যাঁ, তো অর্থ একটি সমাজের জনগণ, অর্থ একটি সমাজের জনগণ বিভিন্ন প্রয়োজনে কি তাদের আয়ের কিছু অংশ হাতে রাখতে চাই। বিভিন্ন প্রয়োজনে কি তাদের আয়ের কিছু অংশ দৈনন্দিন নির্বাহের জন্য নগদ আকারে হাতে রাখতে চাই। বিভিন্ন দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য মানুষ যা আয় করে তার একটা অংশ হাতে রাখতে চায়। অর্থ হাতে ধরে রাখার এই ইচ্ছাটাকে কি, যে সমাজে অর্থ কি ইচ্ছাটাকে সেই সমাজের অর্থের চাহিদা বলে। মানুষ তার দৈনন্দিন প্রয়োজনে তার আয়ের কিছু অংশ হাতে ধরে রাখতে চায়। মানুষ যেসব কারণে বা সমাজের মানুষ যেসব কারণে টাকাটা হাতে রাখতে চায় এইটাকে বলা হয় অর্থের চাহিদা। অর্থাৎ মানুষ তার যা আয় করে তার একটা অংশ সবসময় কি করতে চায়, বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য হাতে রাখতে চায়। এই যে হাতে রাখতে চাচ্ছে এটা হচ্ছে প্রয়োজনে মানুষ তার প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী বা বিভিন্ন কেনাকাটার জন্য, বিভিন্ন বা প্রয়োজন মিটার জন্য, সামাজিক আচার অনুষ্ঠান পালনের জন্য কিছু টাকা হাতে ধরে রাখতে চাই। অর্থ হাতে রাখার এই ইচ্ছাটাকে সেই সমাজের অর্থের চাহিদা বলে। মানুষ যে হাতে টাকা রাখতে চাচ্ছে এটাকে বলা হয় অর্থের চাহিদা বলে। অর্থনৈতিক ক্ষেত্রে লেনদেন কার্যক্রমকে কি বাড়ালে অর্থের চাহিদা বাড়ে, আবার লেনদেন কমালে অর্থের চাহিদা কমে। যদি লেনদেন বাড়ান তাহলে কি হবে, অর্থের চাহিদা বাড়বে, লেনদেন কমালে অর্থের চাহিদা কমবে। অর্থের চাহিদাকে তিন ভাগে ভাগ করা যায়, অর্থাৎ মানুষ তিনটা কারণে অর্থের চাহিদা করে। তিনটা কারণে কি অর্থের চাহিদা, একটা হচ্ছে কি লেনদেনের উদ্দেশ্যে অর্থের চাহিদা, সতর্কতামূলক উদ্দেশ্যে অর্থের চাহিদা, আর একটা হচ্ছে ফটকা কারবার উদ্দেশ্যে অর্থের চাহিদা। এগুলো আমি এখন আপনাদেরকে ডিটেলস আলোচনা করতেছি। দেখেন, তাহলে অর্থের চাহিদাটা বুঝছেন, বিভিন্ন প্রয়োজনে মানুষ কি করে অর্থের চাহিদা করে, কি কয় কারণে। তো এইসব যেসব কারণে মানুষ অর্থের চাহিদা, সেই সব কারণে মানুষ টাকা হাতে ধরে রাখতে চায়। যেসব কারণে টাকা ধরে রাখতে চায় ওইটাকে বলা হয় ওইসব প্রয়োজনে কি অর্থের চাহিদা। এখন দেখেন, একদম অর্থের চাহিদাকে কিভাবে তিন ভাগে ভাগ করা যায়। লেনদেন জড়িত অর্থের চাহিদা, সতর্কতামূলক বা সতর্কতা জড়িত অর্থের চাহিদা, ফটকা কারবার জড়িত অর্থের চাহিদা। অর্থের চাহিদা এখন আমি তিনটা দেখি সুন্দর করে আপনাদেরকে বলতেছি। ঠিকই, লেনদেন জড়িত অর্থের চাহিদা। মানুষ প্রত্যেকের কি দৈনন্দিন কিছু না কিছু জিনিস কেনাকাটা করতে হয়। প্রত্যেকের দৈনন্দিন কিছু জিনিস যেহেতু খাইতে হয়, চলতে ফিরতে হয়, তাহলে তাকে কি করতে হয়, প্রতিদিন তার কাছে কিছু টাকার দরকার হয়। তাহলে এটা হচ্ছে কি লেনদেন জড়িত অর্থের চাহিদা। যেমন আমার সকালে কি করে নাস্তা করতে হবে, বাসার জন্য নাস্তা লাগবে, কি রুটি আনতে হবে, ডাল আনতে হবে, ডিম আনতে হবে, তারপরে চা পাতা আনতে হবে, চিনি আনতে হবে। তো ওগুলোর জন্য আমাকে কি করতে হবে, টাকা খরচ করতে হবে। ওগুলোর জন্য এই জন্য আমি কি করে বাসের একটা নির্দিষ্ট আয়ের একটা অংশ কি করে হাতে রাখি দিই, কিসের জন্য, আমার দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য। তাহলে দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য মানুষ যে টাকাটা হাতে রাখে এটাকে বলা হয় কি লেনদেনের উদ্দেশ্যে অর্থের চাহিদা। তারপর দুই নম্বর কি সতর্কতামূলক, সতর্কতা জনিত অর্থের চাহিদা। সতর্কতা জনিত অর্থের চাহিদা হচ্ছে কি জিনিস, মানুষের কাছে বিপদ আপদ কখনো বলে হয়ে আসে না, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। যে কোনো সংস্কৃতি এই বিপদ আপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, অর্থাৎ সামাল দেওয়ার জন্য, বিপদ আপদকে সামাল দেওয়ার জন্য কি মানুষ সবসময় কিছু টাকা হাতে ধরে রাখে। কারণ হঠাৎ করে যদি টাকার প্রয়োজন হয় তখন মানুষের হাত পাততে হলে একজন সম্পন্ন মানুষের কাছ থেকে টাকা খুঁজে থাকে খুবই অসম্মান মনে করে। সেই জন্য
সে কি করে সবসময় নিজের ঘর বাসায় কিছু টাকা কি করে জমা রেখে দেয়। কিছুদিন যে কোনো যেমন হঠাৎ করে কি হলে ডায়রিয়া হলে ডাক্তার কাছে নিয়ে যেতে হচ্ছে, টাকা লাগবে। তাহলে অ্যাক্সিডেন্ট হলো, এখন কি করতে হবে, টাকা লাগবে। তাহলে এই সমস্ত কারণে অর্থাৎ এই সতর্কতামূলক উদ্দেশ্যে বিপদ আপদ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য, অর্থাৎ বিপদ আপদকে কি করার জন্য, সামাল দেওয়ার জন্য মানুষ কিছু টাকা হাতে ধরে রাখে। এটাকে বলা হয় সতর্কতামূলক উদ্দেশ্যে অর্থের চাহিদা। এই দুই চাহিদাটা কিসের উপর, আয়ের উপর নির্ভর করে। যার আয় বেশি তার লেনদেনের উদ্দেশ্যে অর্থের চাহিদা বেশি এবং সতর্কতামূলক উদ্দেশ্যে অর্থের চাহিদা বেশি। যার আয় কম তার লেনদেনের উদ্দেশ্যে অর্থের চাহিদা কম, সতর্কতামূলক উদ্দেশ্যে অর্থের চাহিদা কম। তারপর যে 3 নম্বরে ফটকা কারবার জড়িত অর্থের চাহিদা। ফটকা কারবার জড়িত অর্থের চাহিদা এটা হচ্ছে কি, ফটকা কারবার হচ্ছে সুযোগ বুঝে জিনিস কিনে রেখে কিছুদিন ধরে রেখে দাম বাড়লে বেচার জন্য মানুষ কিছু টাকা হাতে ধরে রাখে। এইটাকে বলা হয় ফটকা কারবার উদ্দেশ্যে অর্থের চাহিদা। এইটা নির্ভর করে কৃষি, এইটা আয়ের উপর নির্ভর করে না, এটা বেশি নির্ভর করে কৃষির উপর, সুদের হারের উপর। যেমন ধরেন এই আলুর সিজনে আলুর দাম কমে যায়, আলু যদি কোথাও 5 টাকা দিয়ে কিনে যায়, কোল্ড স্টোরে ধরে রাখা হলো, যখন আলুর দাম কি হবে 20 টাকা হবে, বিক্রি করলো। তাহলে ওই যে এইরকম সিজনালি কোনো জিনিস, আর অথবা শেয়ার বাজারে এখন কি হচ্ছে, বেক্সিমকো ফার্মা, বেক্সিমকো লিমিটেড এই দুইটা শেয়ারের দাম বাড়তেছে। এখন যদি কারোর হাতে টাকা থাকে, তুমি যদি কি বেশ কিছু পরিমাণ শেয়ার ধরে রাখে, তাহলে বলা হচ্ছে যে ওইটা ডিসেম্বর দিকে কি এখন বেক্সিমকো ফার্মার দাম হচ্ছে কি, বেক্সিমকো ফার্মার দাম হচ্ছে কত, ওই 247 টাকা থেকে 540 থেকে 740 টাকা বা 40 টাকা থেকে 50 টাকার মধ্যে বেরি করতেছে। বলা হচ্ছে যে ওইটা ডিসেম্বর দিকে কি হবে, ওইটার দাম 500 টাকা নিয়ে হয়ে যাবে। এখন যদি কারোর হাতে টাকা থাকে তাহলে সে কি করতে পারবে, ওই কি বেশ কিছু বেক্সিমকো ফার্মা কিনে রাখতে পারে, বেক্সিমকো লিমিটেড কিনে রাখতে পারে। এইভাবে যে সমস্ত দ্রব্যগুলা এই যে শেয়ার বাজার থেকে শেয়ার কেনার জন্য মানুষ সবসময় কিছু কি হাতের টাকা হাতে কি জমা রাখে, ধরে রাখে। এটাকে বলা হয়, আবার এইটাকে ফটকা বলা হয়। এটা যেমন বলা হলো কি 2000 না ডিসেম্বর দিকে হতে হতে এটা কি হবে 500 টাকা যাবে, মানে এটা কি অনুমান। তাহলে এই জন্য আমি ব্যাংক থেকে সব টাকা, ব্যাংকে আমি টাকা রাখলে কি পাবো, 60% সুদ পাবো। তো 1 বছর থাকলে 1 লক্ষ টাকায় 6,000 টাকা সুদ পাবো। এখন যদি আমি ইয়ে দিয়ে 1 লক্ষ টাকার যদি ইয়ে কিনি, ব্যাক্স ফার্মা কিনি, অথবা তাহলে এটা বর্তমানে 250 টাকা। তাই এখন 100 টাকার কিনলে আমি ধরেন 1,50,000 টাকা কিনলাম, কি পাইলাম 500টা পাইলাম। এই 500টা আমি যদি ইয়ে করি, একবার যদি ওইটার দাম বেড়ে যায় আর 500 টাকা হয়, তাহলে আমি কি পাবো 6 মাস 3 মাসের মধ্যে আবার 1,25,000 টাকা কি পাবো, দ্বিগুণ হলে পেয়ে যাবো কোত্থেকে, বিক্রি করে। কিন্তু বাড়ার আশায় কিনছি, কিন্তু একটু কমে কি 150 টাকা তো হয়ে যেতে পারবে, 200 টাকা হয়ে যেতে পারে, তাহলে আমার পার্সিয়ালি কি হবে 50 টাকা লস যাবে। তাহলে এইভাবে কোন দ্রব্যের দাম বাড়ার কি করে, দাম বাড়বে এই আশায়, দাম বাড়লে কিনবো না, দাম বাড়তে গেলে কিনবো, এবং কি যখন বাড়ার সময় কিনবো, বেড়ে গেলে অথবা দাম যখন কম আছে তখন কিনবো, দাম বেড়ে গেলে বিক্রি করবে। এই উদ্দেশ্যে মানুষ কিছু টাকা হাতে ধরে রাখে। এটাকে বলা হয় ফটকা উদ্দেশ্য অর্থ চাহিদা। এই অর্থ চাহিদাটা নির্ভর করে কিসের উপর, সুদের হারের উপর। সুদের হার বাড়লে ফটকা উদ্দেশ্য অর্থ চাহিদা কমে, সুদের হার কমলে ফটকা উদ্দেশ্য অর্থ চাহিদা বাড়ে। যেমন ধরেন এই যে আমি ব্যাংকে টাকা রাখলাম, কত 1 লাখ, 1 বছরে 1 লাখ কি 1 লাখ টাকা রাখলে 6,000 টাকা পাচ্ছি। তাহলে 1 বছরে 1 লাখ টাকা রেখে 6,000 টাকা পাচ্ছে। অথচ এটা যদি আমি শেয়ার বাজারে ইয়ে করি, শেয়ার বাজারে কিন্তু এটা ফটকা কারবার, এটা যদি ইয়ে করি আমি 1 লক্ষ টাকার মধ্যে 1 লক্ষ টাকা পেয়ে যাচ্ছি। কয়দিনে, 3 মাসে বা 6 মাসে পেয়ে যাচ্ছি। কোথায় 1 লক্ষ টাকা 1 বছর 600 টাকা, 6,000 টাকা, আর কোথায় 3 মাসে কি 1 লক্ষ টাকা। তাহলে এইভাবে উৎপাদ কি দামের উত্থান পতনের সুযোগ গ্রহণ করে লাভবান হওয়ার জন্য, দামের উত্থান পতনের সুযোগ গ্রহণ করে লাভবান হওয়ার জন্য মানুষ কিছু টাকা হাতে ধরে রাখে। এটাকে বলে ফটকার মধ্যে অর্থ চাহিদা। যদি সুদের হার বেশি হতে পারে ব্যাংকে, তাদের দামে লাগিয়ে লাভটা কি, শেয়ার বাজারে গেলে কিনছি ঠিক ওই লাভের জন্য, লজও হইতে পারে, লজও হইতে পারে। এবং এভাবে অনেকেই কি লস ডিসিজ আছে, কিনলাম এটার দাম বাড়বে কি 270 টাকা দিয়ে কিনছি, এখন 100 টাকা 100 টাকা হয়ে গেছে, তাহলে কি পার্সিয়াল 100 টাকা লস।
তাহলে এইভাবে অনেক ক্ষেত্রে হয়। সেই জন্য এইভাবে কি দামের উৎপাদনের পতনের সুযোগ গ্রহণ করে লাভবান হওয়ার জন্য মানুষ কিছু টাকা হাতে ধরে রাখে। এটাকে বলা হয় কি কি ফটকা অর্থ চাহিদা। তো মানুষ এই তিন কারণে এই তিন প্রয়োজনে কি টাকা হাতে ধরে রাখে। কৃষির ক্ষেত্রে বললাম তো মানুষ নিজের প্রয়োজনে অর্থ হাতে রাখতে চায়। এই যে নিজের প্রয়োজনে কয় প্রয়োজনে, তিন প্রয়োজনে মানুষ হাতে অর্থ টাকা রাখতে চায়। একটা হচ্ছে লেনদেনের জন্য, একটা হচ্ছে সতর্কতার জন্য, আর একটা হচ্ছে ফটকা করার জন্য। এই তিন কারণে এই তিন প্রয়োজনে মানুষ হাতে ধরে রাখতে টাকা হাতে রাখতে চায়। এই যে আপনার প্রশ্নের উত্তর এটা, আপনাদের প্রশ্নের উত্তর এইটা। কয় কারণে? তিন কারণে। আবার মানুষ তার আয়ের পুরো অংশ কি করে না কি সঞ্চয় করতে, মানুষ তার আয়ের কিছু অংশ বুক করে। আমি 1,000 কি 10,000 কি 50,000 টাকা বেতন পাচ্ছি, ওখানে আমি 40,000 টাকা খরচ করলাম। আমার এই যে তিন কারণে 40,000 টাকা খরচ করলাম। আর তাহলে আর আমি পাই বেতন পাচ্ছি কত, ধর 70,000 টাকা বেতন পাই। তাহলে আমি ওই 50,000 টাকা খরচ করলাম, আমার 20 টাকা থাকলো, ওইটা আমি সঞ্চয় করতে। মানুষ তার আয়ের অংশ কি করে না, বুকও করে না, সঞ্চয় করে না। মানুষ তার আয়কে দুই ভাগে ভাগ করে, কিছু বুক করে আর কিছু সঞ্চয় করে। বুকের পর যা অবস্থা তা সঞ্চয় করে। তো মানুষের সবসময়, যেহেতু মানুষ ভবিষ্যতে চিন্তা করে, ভবিষ্যতে লেখাপড়া, মেয়ের বিয়ে, এই সমস্ত কারণে বৃদ্ধ বয়সে কিভাবে চলবো, এই সমস্ত কারণে মানুষ কিছু অর্থ কি তার আয়ের থেকে সঞ্চয় করতে চেষ্টা করে। তাহলে এইটা হচ্ছে মানুষ তার আয়ের সব অংশ খেয়ে ফেলে না, বুক করে না, তার আয়ের কিছু অংশ কি রেখে দেয়, এটাকে বলে সঞ্চয়। ভবিষ্যতের জন্য যে অংশটা আয়ের অংশ রেখে দেয় এটাকে সঞ্চয়। তো মানুষ বিভিন্ন প্রয়োজনে অর্থ অর্থ কি প্রয়োজন, বিভিন্ন কারণে অর্থের প্রয়োজন হয়। ছয় কারণে অর্থের প্রয়োজন হয়, তিন কারণে লেনদেনের উদ্দেশ্যে, সৎকারের উদ্দেশ্যে, তারপর হচ্ছে ফটকারের উদ্দেশ্যে। এই তিন কারণে মানুষ কি করে অর্থের চাহিদা করে। তাহলে এই প্রয়োজন বিভিন্ন কারণে মানুষ অর্থের চাহিদা করে, কয় কারণে, তিন কারণে। তারপরে আর সঞ্চয় হচ্ছে কি মানুষ তার আয়ের পুরোটা কি বুক করে না, তার থেকে কিছু অংশ বুকের পর কিছু অংশ এসে ভবিষ্যতে চিন্তা করে, ছেলেমেয়েদের লেখাপড়া, মেয়ের বিয়ে, এসে আর বিপদ আপদ থেকে ভবিষ্যতে ইয়ে করার জন্য, রিটায়ারমেন্টে গেলে কিভাবে চলবে এই আশায়, এই জন্য মানুষ তার আয়ের কিছু অংশ সঞ্চয় করে রাখে। তো এটা প্রশ্নের উত্তর পেয়ে গেলেন। তো দেখি মানুষ নিজের প্রয়োজনে অর্থ হাতে রাখতে চায়, নিজের প্রয়োজনে কয় প্রয়োজনে, তিন প্রয়োজনে হাত রাখতে চায়, আবার সঞ্চয় করতে চায়, আবার কি করতে চায়, কিছু টাকা কি করতে চায়, সঞ্চয় করতে চায়। মানুষ তার আয়ের সবটা বুক করে না, ভবিষ্যতের জন্য সে কিছু অংশ সঞ্চয় করে এই রাখে। তিনি গেল আপনার প্রশ্ন উত্তর গেল। তারপর হচ্ছে কি প্রশ্নের ইয়ে হচ্ছে কি অর্থের প্রতি মানুষের এই আকর্ষণ কেন হয়, কেন হয় ওই তো বলা হয়েছে, তিন কারণে হয়, এটা লেখা হয়েছে। আর সেই অর্থ কিভাবে মানুষের কাজে লাগে কি বিস্তারিত আলোচনা করুন। এই তিন কারণে কাজে লাগে। আর মানুষের বিভিন্ন কারণে অর্থের কাজ, অনেক কাজ, ওগুলো কি করা যাবে এটার সাথে অ্যাড করতে পারবেন, না হলে শুধু এগুলো বলতে হয়ে যাবে। তাহলে আমার আপনাদের ইয়ে কি অ্যাসাইনমেন্টের প্রশ্নের উত্তর এখন হয়ে গেছে। এবার তারপরে আমি এরপরে যাচ্ছি অর্থের যোগান। এই টাকাটা কোথা থেকে আসে, আমরা অর্থের চাহিদা পেলাম, মানুষ বিভিন্ন কারণে অর্থের চাহিদা করবে, কি তিন কারণে করে। তো অর্থের যোগানটা কোথেকে আসে? অর্থের যোগানটা আসে এই যে সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্দিষ্ট সময়ে প্রচলিত সকল প্রকার মুদ্রা সমষ্টিকে অর্থের যোগান বলা হয়। কি সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্দিষ্ট সময়ে, সরকার এবং কেন্দ্রীয় ব্যাংক নির্দিষ্ট সময়ে যে পরিমাণ টাকা কি বাজারে ছাড়ে সেটা হচ্ছে অর্থের যোগান। সরকার ও কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক নির্দিষ্ট সময়ে প্রচলিত সকল প্রকার মুদ্রা সমষ্টিকে অর্থের যোগান বলে। আর এই মুদ্রা হলো বাজারে প্রচলিত সকল প্রকার কাগজি নোট। মুদ্রা হচ্ছে কি বাজারে সকল প্রকার কি কাগজি নোট। যেমন কি আছে, 1 টাকা আছে, 2 টাকা আছে, 5 টাকা আছে, 10 টাকা আছে, 20 টাকা আছে, 50 টাকা আছে, 100 টাকা আছে, 200 টাকা আছে, 500 টাকা আছে, 1000 টাকা আছে। এগুলো হচ্ছে কি কি এই কাগজি নোটগুলো প্রচলিত সকল প্রকার কাগজি নোট, এগুলো হচ্ছে মুদ্রা। দাতব কয়েন, যেমন কি আছে 25 পয়সা আছে, 50 পয়সা আছে, 1 টাকা আছে, তারপর আছে 5 টাকা কয়েন আছে, এই কয়েন ইত্যাদি। অর্থ তার কার্য সম্পন্ন করতে গিয়ে হস্তান্তরিত হয় বিভিন্ন খাতে ছড়িয়ে পড়ে। তাই সরবরাহকৃত অর্থের পরিমাণ ব্যয় করার জন্য বিভিন্ন খাতের সন্ধান করতে হয়। অর্থাৎ এই সরকার টাকা গিয়ে করলো, বানিয়ে দেশে ছাড়লো, মানুষের কাছে চলে গেল, এখন মানুষের কাছে গেছে, প্রতিষ্ঠানের কাছে গেছে, কোথায় কোথায় যাচ্ছে সেগুলো সবগুলো যদি আমরা কি করি একত্রিত করি জানতে পারি, তাহলে আমরা অর্থের যোগান জানতে পারবো। এখন অর্থের যোগানের জন্য আমার একটু প্রচিত হচ্ছে, দেখেন হ্যাঁ, যে সকল
খাতে অর্থগুলো থাকতে পারে সেই সকল খাতের অর্থ যোগ করলে অর্থের সরবরাহ অর্থের যোগান পাওয়া যাবে। তো যে সকল খাতে অর্থগুলো থাকতে পারে, কোন কোন খাতে অর্থগুলো থাকতে পারে, ওই খাতগুলো যদি যোগ করি তাহলে কি পাবো? অর্থের যোগান পাবো। তাহলে অর্থের থাকার খাতগুলো হচ্ছে কি, 1 নম্বর সংকীর্ণ অর্থের যোগান, আর বিস্তৃত অর্থের যোগান। সংকীর্ণ অর্থে তারল্যের মাত্রা ব্যবহারে সুবিধা অনুযায়ী নীতিবিদগণ দুইভাবে অর্থের যোগান ব্যাখ্যা দিয়েছেন। একটা হচ্ছে সংকীর্ণ অর্থের যোগান, আর একটা হচ্ছে বিস্তৃত অর্থের যোগান। এবং সংকীর্ণ অর্থের যোগানটা দেখেন, সংকীর্ণ অর্থের যোগান বলতে জনগণের হাতে রক্ষিত দাতব্য কাগজি মুদ্রা, ব্যাংকে রক্ষিত চাহিদা আমানতের সমষ্টিকে বোঝায় সংকীর্ণ অর্থাৎ আমরা অর্থের যোগান বলতে প্রাথমিকভাবে বুঝবো জনগণের হাতে যে টাকাটা আছে, কারণ দেশে যতগুলো লোক আছে প্রত্যেকের কাছে টাকা আছে কিছু না কিছু, তাদের টাকা এবং চাহিদা আমানত, অর্থাৎ ব্যাংকের চাহিদা আমানতের যে পরিমাণ টাকা আছে এইটাকে বলা হয় সংকীর্ণ অর্থের যোগান। তাহলে চাহিদা আমানত কি? আমানত হচ্ছে 3 প্রকার: ডিমান্ড ডিপোজিট, তারপর হচ্ছে কি সেভিং ডিপোজিট, তারপর হচ্ছে কি ডিমান্ড ডিপোজিট বা কারেন্ট ডিপোজিট, তারপর হচ্ছে কি সেভিং ডিপোজিট, তারপর হচ্ছে কি পার্মানেন্ট ডিপোজিট, স্থায়ী আমানত। তাহলে এই তিনভাবে কারেন্ট ডিপোজিট বা ডিমান্ড ডিপোজিট হতে চাহিদা মাত্রই যে টাকাটা ব্যাংক থেকে কি করা হয়, মানুষ রাখে শুধু কিছুর জন্য, একটু নিরাপত্তার জন্য বা একটু নিরাপত্তা বা নিজে হাতে না রেখে ব্যাংক থেকে ব্যাংকে লেনদেন হচ্ছে, টাকা ব্যাংকে আসছে, ওইটা ওই যেটা বলা হচ্ছে চাহিদা আমানত, যেটা বলা হচ্ছে ডিমান্ড ডিপোজিট, যেটা বলা হচ্ছে এটার থেকে একদিনে যতবার ইচ্ছা ততবার টাকা উঠানো যাবে, যতবার ইচ্ছা টাকা জমা দেওয়া যাবে। এইটার জন্য ব্যাংক আমানতকারী কোনো ধরনের সুদ দেবে না, কারণ ব্যাংক তার ওই চাহিদা আমাদের টাকা কখনো কি করতে বিনিয়োগে নিতে পারে না, তার ঋণ দিয়ে কি লাভবান হওয়ার সুযোগ থাকে না। সেই জন্য চাহিদা আমানতের জন্য ওটা কি যে আমানত রাখে তার থেকে টাকা দেয়, সেটা হচ্ছে চাহিদা আমানত। অর্থাৎ মানুষ যে কোনো মুহূর্তে টাকা উঠাইতে পারবে এই শর্তে ব্যাংকে যে টাকা দেয়, অর্থাৎ যে কোনো মুহূর্তে যত ইচ্ছা তত টাকা উঠাতে পারবে, একদিনে অনেকবার উঠাতে পারবে। এইটা হচ্ছে কি চাহিদা আমানত। আর একটা হচ্ছে সঞ্চয় আমানত, ওইটা মানুষ সঞ্চয় করে রাখে প্রয়োজনের সময় তোলার জন্য। যেমন কি ওইটার থেকে কিন্তু নির্দিষ্ট পরিমাণ টাকা উঠাইতে পারে সপ্তাহে 1 বার 2 বার বা 3 বার, এতটুকু যখন যাচ্ছে তাই 1 দিন 3 বার 2 বার কি টাকা উঠাতে পারবে না। তবে ওইটার বিনিময়ে কি ব্যাংক আমানতকারীকে কি দেয়, কিছু সুদ দেয়। সঞ্চয় আমাদের বিপদে সুদ দেয়। মানুষ সাধারণত সঞ্চয় আমাদের, ব্যবসায়ীরা কি করে কারেন্ট ডিপোজিট রাখে, ডিমান্ড ডিপোজিট রাখে ব্যবসায়ীরা, কারণ তাদের যে মুহূর্তে টাকা দরকার, যে সেই জন্য তারা যে মুহূর্তে টাকা উঠাবে ওই সব থেকে ব্যাংকে টাকা রাখে, ওটা হচ্ছে চাহিদা আমানত। তাহলে মানুষের কাছে যে পরিমাণ টাকা পয়সা আছে আর ব্যাংকে যে পরিমাণ ওই চাহিদা আমানতের যে পরিমাণ টাকা আছে, ওইটা দুইটা মিলে হচ্ছে কি কি সংকীর্ণ অর্থের যোগান। দেখেন অর্থের যোগানকে কি বলা হয়? M1, এম দিয়ে কি অর্থের যোগান বুঝেছে, CU প্লাস DD। M1 হচ্ছে অর্থের যোগান, CU হচ্ছে জনগণের হাতে রক্ষিত মুদ্রা, জনগণের কাছে যে অর্থ আছে এটাকে বলা হয় CU বলা হয়। তারপরে হচ্ছে DD বাণিজ্যিক ব্যাংকের চাহিদা আমানত, বাণিজ্যিক ব্যাংকের চাহিদা আমানত, ডিমান্ড ডিপোজিট যেটা বলছিলাম সেটা, এই দুইটা মিলে হচ্ছে কি সংকীর্ণ অর্থের যোগান। তারপরে দেখেন হ্যাঁ বিস্তৃত অর্থের যোগান, বিস্তৃত অর্থের যোগান যে সমস্ত আর্থিক সম্পদকে সরাসরি দ্রব্য সামগ্রীর সেবা ক্রয়ে ব্যবহার করা যায় না, কিন্তু সহজে মুদ্রা বা চেকযোগ্য আমানতে রূপান্তর করা যায়, সেই সব অর্থকে কি আর্থিক সম্পদকে অর্থের যোগান হিসেবে চিহ্নিত করা হয়। মেয়াদি আমানত যেমন স্থির আমানত বা ডিপোজিট, পেনশন স্কিম এবং সঞ্চয় আমানত এই আওতাভুক্ত। অর্থনীতি এই ধরনের অর্থকে প্রায় মুদ্রা বলা হয়। বিস্তৃত অর্থের যোগানকে কি M2 দ্বারা নির্দেশ করা হয়। এখানে কি আছে দেখেন, দ্বিতীয়টি ডিমান্ড ডিপোজিট, চাহিদা আমানত হচ্ছে আমাদের কি ইয়েতে সংকীর্ণ মুদ্রা, বিস্তৃত মুদ্রার মধ্যে কি আছে ওই টাইম ডিপোজিট, তারপরে বাণিজ্যিক ব্যাংকের মেয়াদি আমানত। আপনি বাণিজ্যিক ব্যাংকে কি করলেন, 1 বছরের জন্য 1 লক্ষ টাকা রেখে দিলেন, এগুলো কিন্তু কি সহজে আপনি চাইলে এগুলো কি করতে পারবেন না, টাকা রূপান্তর করতে পারবেন না, কারণ আপনি 1 বছরের জন্য রেখে দিচ্ছেন। এইরকম
যেমন প্রাইস বন্ড, এটা বন্ড, এটা দিয়ে আপনি মার্কেটিং করতে চান, আপনাকে কি করতে দেবে না, এটা দিয়ে মার্কেটিং করতে দেবে না। কিন্তু ওটাকে যদি আপনি মার্কেটিং করতে চান তাহলে আপনাকে কি করতে হবে, ওটা জমা দিয়ে ব্যাংকে দিয়ে টাকা রূপান্তর করতে হবে। তো এইভাবে যেগুলো অর্থাৎ বিশেষ করে কি টাইম ডিপোজিট যেটা আছে, অর্থাৎ ডিমান্ড কি বলা হয় এটাকে, আমানত ডিপোজিট পেনশন স্কিম, যেমন স্থির আমানত, ফিক্সড ডিপোজিট, যেটা আছে সেটা কি করলেন, 1 বছরের জন্য 2 বার 10 বছর রাখলেন, এটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। এইটার থেকে টাকা উঠা জমা দেওয়া যাবে, এক মাসে 1000 জমা দিচ্ছেন, কিন্তু উঠাইতে পারবেন কত, বলবে ম্যাচিউরিটি হবে 10 বছর পরে, তো 10 বছর আগে টাকা উঠাইতে পারবেন না, তবে অতি প্রয়োজন হলে আপনি ওইটা থেকে টাকা ব্যাংকে উঠাইতে পারবেন। তো ওটা তাহলে ওটা কিন্তু কিছু প্রক্রিয়া আছে, তাহলে ওইটাকে যেটা সহজে মুদ্রায় রূপান্তর করা যায় সেটাকে কি, সেটা কি ইয়ের মধ্যে আছে, সংখ্যের মুদ্রার মধ্যে আছে। আর বিস্তীর মুদ্রার মধ্যে ডিমান্ড ডিপোজিট অর্থাৎ ফিক্সড ডিপোজিট বিস্তীর মুদ্রার মধ্যে আছে। তো মুদ্রার যোগান হচ্ছে M2 = M1 প্লাস TD প্লাস SD। M2 হচ্ছে কি বিস্তীর অর্থের যোগান, M2 হচ্ছে বিস্তীর অর্থের যোগান, M1 হচ্ছে সংকীর্ণ অর্থের যোগান। কি কি, ওই যেটা জনগণের হাতে মুদ্রা এবং কি বাণিজ্যিক ব্যাংকের চাহিদা আমানত, এই দুটো হচ্ছে সংকীর্ণ অর্থের মুদ্রা। বিস্তীর মুদ্রা এটা থাকবে আর দুইটা জিনিস থাকবে, TD বাণিজ্যিক ব্যাংকের মেয়াদি আমানত, কি সেভিং ডিপোজিট, সেভিং ডিপোজিট, এই দুইটাই কি বিস্তৃত অর্থের মধ্যে এই দুইটা থাকে। তাহলে বিস্তৃত অর্থের উপাদান হচ্ছে কত, অর্থের যোগান হচ্ছে কি কি মধ্যে, কি কি নিয়ে অর্থের যোগান, একটা হচ্ছে কি ওই যে জনগণের হাতের মুদ্রা, বাণিজ্যিক ব্যাংকের চাহিদা আমানত, তারপর হচ্ছে হচ্ছে বাণিজ্যিক ব্যাংকের মেয়াদি আমানত, কি বাণিজ্যিক ব্যাংকের সঞ্চয় আমানত, এই চারটে মিলে হচ্ছে বিস্তৃত অর্থের যোগান। জনগণের হাতের মুদ্রা, এটা হচ্ছে আমরা যে জানি মানুষের হাতে দৈনন্দিন লেনদেনের জন্য যে মুদ্রা হাতে থাকে এটাকে জনগণের হাতের মুদ্রা বলে। চাহিদা আমানত, এটা বলে দিছি, চাহিদা আমানত ব্যবসায়ীরা কি তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনার জন্য যে কোনো দরকার হয় তারা টাকাটা ক্যাশ নিজের ইয়েতে না রেখে, লকারে না রেখে ব্যাংকের কাছে তাকে রাখে, এবং যে কোনো সময় ব্যাংক থেকে উঠাইতে পারে, যতবার ইচ্ছা উঠাইতে পারে, যত ইচ্ছা জমা দিতে পারে, এটা হচ্ছে কি চাহিদা আমানত। মেয়াদি আমানত কতদিন উঠাবে এটা এটাকে এর আগে উঠাইতে পারে না, এটা হচ্ছে মেয়াদি আমানত। তারপরে হচ্ছে গেল আমাদের, এবার আসছে অর্থের মূল্য, দেখি কয় মিনিট হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, এখন তো 50 মিনিট, অর্থাৎ প্রায় শেষের দিকে। তারপরে অর্থের মূল্য কাকে একটু বলে দিই। অর্থের মূল্য বলতে অর্থের ক্রয় ক্ষমতা থেকে বোঝানো হয়। অর্থের মূল্য বলতে অর্থের ক্রয় ক্ষমতা থেকে বোঝানো, অর্থাৎ নির্দিষ্টভাবে অর্থ দিয়ে যে পরিমাণ জিনিস দ্রব্য সামগ্রী ক্রয় করা যায় তাই হচ্ছে অর্থের মূল্য। নির্দিষ্ট অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করা যায় সেই পরিমাণ দ্রব্য সামগ্রীকে বলা হয় অর্থের মূল্য। অর্থের মূল্যের সাথে কি দ্রব্য মূল্যের সম্পর্ক হচ্ছে বিপরীত। যেমন ধরেন অর্থের মূল্য, আপনি একটা মোবাইল কিনবেন, মোবাইলের দাম হচ্ছে কি 10,000 টাকা, তাহলে ওই মোবাইলের কি অর্থের মূল্য, এই নির্দিষ্ট অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করা যায় সেটা হচ্ছে অর্থের মূল্য। তাহলে কি একটা মোবাইলের মূল্য হচ্ছে কত, 10,000 টাকা, 10,000 টাকা। তাহলে ওই ওই টাকার মূল্যটা হচ্ছে কি, টাকার মূল্য বোঝা যায় কার মাধ্যমে, দ্রব্যের মাধ্যমে। একটা নির্দিষ্ট অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী ক্রয় করা যায় সেটা হচ্ছে অর্থের মূল্য। আমি যদি কি করি, কি ইয়ে দিয়ে 10 টাকা দিয়ে যদি একটা ইয়ে কিনি, কেক কিনি, তাহলে ইয়ে হচ্ছে 10 টাকার মূল্য হচ্ছে একটি কেক। 40 টাকা দিয়ে যদি 1 কেজি চাল কিনি, তাহলে 40 টাকার মূল্য হচ্ছে 1 কেজি চাল। যদি ইয়ে দিয়ে 5 টাকা দিয়ে যদি একটা লেবু কিনি, তাহলে ইয়ে হচ্ছে কি 5 টাকা দিয়ে কি করলাম, একটি লেবু কিনলাম, তো এই হচ্ছে এই 5 টাকার মূল্য হচ্ছে একটি লেবু। অর্থাৎ নির্দিষ্ট অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী সেবা ক্রয় করা যায় সেটা হচ্ছে কি অর্থের মূল্য। তো অর্থের মূল্য কিসের মাধ্যমে, যেমন ধরেন আপনাদের বইতে যেভাবে আছে দেখেন, অর্থের মূল্য বলতে অর্থের ক্রয় ক্ষমতা বোঝায়, অর্থের মূল্য বলতে অর্থের ক্রয় ক্ষমতা বোঝায়, অর্থাৎ নির্দিষ্ট অর্থ দিয়ে যে পরিমাণ দ্রব্য সামগ্রী করা যায় সেটা হচ্ছে অর্থের মূল্য। যেমন 5 টাকা দিয়ে একটা লেবু কিনতে পারছেন, তাহলে কি হচ্ছে কি ওই 5 টাকার মূল্য হচ্ছে কি একটা লেবু, 5 টাকার মূল্য হচ্ছে কি একটি লেবু। তাহলে এক একক অর্থের বিনিময়ে সাধারণত যে পরিমাণ দ্রব্য বা সেবা ক্রয় করা যায় তাকে সেই অর্থের মূল্য বলা হয়। যেমন 1 টাকা দ্বারা 100 গ্রাম গম কেনা গেলে 1 টাকার মূল্য হচ্ছে 100 গ্রাম
গম, গমের সমান, অর্থাৎ 1 টাকা সমান 1 টাকা সমান কত 100 গ্রাম গম, অর্থাৎ অর্থের মূল্য দ্বারা দ্রব্য সামগ্রীর পরিমাণের মাধ্যমে প্রকাশিত, অর্থাৎ অর্থের মূল্য দ্রব্য সামগ্রীর পরিমাণের মাধ্যমে প্রকাশিত হয়। অর্থের মূল্যটা কি হয়, দ্রব্য সামগ্রী কি পরিমাণ দ্রব্য সামগ্রী পেয়েছেন সেটার দ্বারা কি হয় অর্থের মূল্য পরিমাণিত হয়। আপনি যদি 1 টাকা দিয়ে যদি 100 গ্রাম কিনতে পারেন কি হয়েছে, কি বলা হলো এখানে, হ্যাঁ কি কিনছে, এখানে কি কিনছে বলছে গম, গম, তাহলে 1 টাকা দিয়ে 100 গ্রাম গম কিনছে, তাই 1 টাকার মূল্য হচ্ছে 100 গ্রাম গম। এইভাবে কি করা হয়, অর্থের মাধ্যমে দ্রব্যের মাধ্যমে অর্থের মূল্য পরিমাপ করা হয়। দ্রব্য মূল্যের সাথে অর্থ মূল্যের বিপরীত সম্পর্ক, অর্থ মূল্য বাড়লে কি কি দ্রব্য পরিমাণ বাড়লে, দ্রব্য মূল্য বাড়লে অর্থ মূল্য কমে যায়, দ্রব্য মূল্য বাড়লে অর্থ মূল্য কমে যায়, দ্রব্য মূল্য কমলে অর্থ মূল্য বেড়ে যায়। এটা শিক্ষার যখন টাইম শেষ হয়েছে আমার ওই গেছে তার বেশি করে ফেলছি, তাহলে জুম জুম বন্ধ করতে হবে, আমার 50 হয়ে গেছে। প্রিয় শিক্ষার্থী, আপনারা আমার সাথে মোবাইলে যোগাযোগ করবেন, আর আপনাদের কি কি সমস্যা, তারও ক্লাস আছে, আরো আমি ক্লাস আছে একটা, আমি ক্লাস আরো নিব 3টা, এটার পর আমি 2টা ক্লাস নেবো, আপনাদের একটা ক্লাস আমি 2টা ক্লাস খুব সম্ভবত আমার হয়েছে, একটা ঘুমে চলে গেছে, আর একটা যদি কি কারণে ছিল, ওই 2টা আমি করে দিই। এরপর যদি আপনাদের প্রয়োজন আপনারা বলবেন, আপনাদের প্রশ্ন দিবেন, আমি যেগুলো আপনারা বলবেন এগুলো আমি করে দেবো। তো ওই জন্য পরীক্ষা পর্যন্ত আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমার সাথে ক্লাস করতে পারেন। আপনার যদি কলেজে আসেন একটু দিন টাইম করে কলেজে আসলেও আমি আপনাদের প্রয়োজনীয় এগুলো প্রশ্নগুলো যেগুলো আনেন এগুলো আমি হাতে কলমে আপনাদেরকে কলেজে বুঝিয়ে দেবো। আপনারা বললে আমি এই শুক্রবার যে কোনো শুক্রবার যদি আপনারা বললে আমরা আসবো, আমাদের জিনিসগুলো হাতে কলমে দেখাই দিতে হবে, আমি ওইভাবে দেখাই দেবো। শিক্ষার্থী, আজকের মতো এখানে শেষ করছি, আপনারা ইয়ে করবেন, ভালো থাকেন, আর আপনাদের ভালো রাখুন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করবো। টাইম ওভার হয়ে গেছে মনে হয়।